সকালে জলসা। নমস্কার, সকালের জলসায় স্বাগত। আমি আছি সঞ্চালনায় শ্বেতাশ্রী মণ্ডল। সকালের জলসা মানে নতুন সকাল। নতুন সকালকে সঙ্গে নিয়েই কিন্তু আমরা এগিয়ে চলি প্রত্যেকটা দিন। আর এই অনুষ্ঠানে কিন্তু আজকে রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি। একজন রয়েছেন তৃণা ঘোষ। নমস্কার তৃণাদি। আর আরেকজন রয়েছে তৃণাদিরই স্টুডেন্ট বা ছাত্রী আমরা বলতেই পারি, তিনি হচ্ছেন দেবারতী পণ্ডিত। নমস্কার দেবারতী। আজকে এই অনুষ্ঠানে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তার প্রধান বিষয় হচ্ছে কবিতা। কবিতা তো বিভিন্ন রকমভাবে আমরা কবিতার মাধ্যমেই আমরা কিন্তু অনেক কিছু জানতে পারি বা বুঝতে পারি। সেই কবিতার মাধ্যমে কিন্তু একরকম প্রকাশ বলা যেতে পারে। শুনে নেব দেবারতীদির থেকে প্রথমে আগে একটি কবিতা, এরপর আমরা অনুষ্ঠানের মাধ্যমে আরও কিছু নিয়ে কথা বলবো। দেবারতীদি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। জানি না কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ। ওরে উথলি উঠিছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগে রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়েছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধ রে আজকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠিছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠিছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা। কে সেলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খলখল গে কলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত স্বাদ আছে, এত সুখ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরেরও গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। অসম্ভব সুন্দর একটা কবিতা শুনলাম। সত্যিই তো, সকালের রেশটা যদি এত সুন্দর হয় তাহলে তো আমরা আশা করতেই পারি যে দিনটা ভীষণভাবে ভালো যাবে। আচ্ছা, আমরা এখন চলে যাব তৃণাদির কাছে। নমস্কার তৃণাদি। প্রথমেই তো আমরা আলাপচারিতা সেরে নিয়েছি। আপনি আপনার শিক্ষাগত জীবনে যা যা অ্যাচিভ করেছেন সেটা নিয়ে আপনি কিছু বলুন। আমি আমার শিক্ষাগত জীবনে যা যা অ্যাচিভ করেছি সেটা হচ্ছে শুধুমাত্রই শিক্ষা। আমি এখনও পর্যন্ত ছাত্রী, কারণ আমার পিএইচডি চলছে, সেটার একদম শেষের পথ আমার। পিএইচডি চলছে, তো আমি নিজেই সবসময় চেষ্টা করেছি যে সঠিকভাবে শিখতে, এবং এখনও চেষ্টা করছি সঠিকভাবে শেখাতে। কারণ আমি বরাবর শিক্ষিকা হতে চেয়েছিলাম
এবং সেই কারণের জন্যেই আমি আজকে শিক্ষিকাই হয়েছি। এবং আমি চেয়েছিলাম যে আমার নিজের একটা কিছু হোক। আর আমার পাশে যিনি রয়েছেন সম্পর্কে আমার ছাত্রী বটেই, কিন্তু ব্যক্তিগত দিক থেকে দেখতে গেলে আমার বড় দিদি, এবং অত্যন্ত আমার কাছে সম্মানীয় একজন ব্যক্তি। কারণ দিদি 20 বছরেরও বেশি সময় দেশের বাইরে থেকেছেন, বিভিন্ন দেশে থেকেছেন। কোন কোন দেশে দিদি থেকেছেন সেটা আমি দিদির মুখ থেকেই শুনবো, বা সকল দর্শককে আর কি শোনাবো। আর থাকার পরে যখন ফিরে এসেছেন নিজ দেশে, তখন যে একটা ভাষার প্রতি তার টান, একটা যে আত্মিক যোগ, যে আমার ভাষাটা আর কি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, এবং সেই ভাষার তাগিদেই কলেজ লাইফের সময়কার স্মৃতি মন্থন করে নতুন করে আবার রিসাইটেশনটাকে তুলে ধরা, এটা কজন পারে, তাই না? কারণ আজকে যে শুরুটা করলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে, রবি ঠাকুরের কবিতা বলা আমরা মনে করি যতটা সহজ, ততটাই কি সহজ? তা তো নয়। কিন্তু সেটাকে সহজতর করতে পেরেছে দিদি। তো দিদি, তুমি কোন কোন দেশে থেকেছো সেটা একটু বলো, তারপরে আমরা পরের ইয়েতে যাব। আমি মিডল ইস্টে মেইনলি থেকেছি। আমি প্রথমে কুয়েতে ছিলাম, তারপর আমি ইউএইতে ছিলাম, আবুধাবিতে ছিলাম, তারপর ওমানে ছিলাম। সেখান থেকে আমি চলে যাই ফার ইস্ট মালয়েশিয়াতে। মালয়েশিয়ার থেকে আমি ব্রুনাইতে যাই। তারপর আমি আবার আবুধাবিতে ইউএইতে ফিরে আসি, এবং সেখান থেকে কাতারে ছিলাম। আমার লাস্ট ছিল কাতারে। ওখান থেকেই আমি দিল্লিতে ফিরে এসেছি। আমি বছরের অর্ধেক সময় দিল্লি থাকি, অর্ধেক কলকাতায় থাকি। আমি স্টিনার কাছে ক্লাস অনলাইনই করি মেনলি। কলকাতায় আসলে মাঝে মাঝে ওর কাছে আমি যাই। উনি এক্ষুনি বললেন শিকড়ের টানে ফিরে আসা। সত্যিই তো, শিকড় মানেই তো একটা সেই বাংলা ভাষা। আর ভাষার প্রতি ভালোবাসা না থাকলে কিন্তু কোনোভাবেই এই রবীন্দ্রনাথ থেকে কাজী নজরুল, কোনো কবির কবিতায় কিন্তু আত্মস্থ করা যায় না। আমরা তো শুনেই নিলাম সকালের প্রথম কবিতা, এরপর আমরা চলে যাব দ্বিতীয় কবিতায়, তারপর আরও আলাপচারিতা, গল্প তো থাকবেই। দিদি যে দ্বিতীয় কবিতাটা বলবে, সেই দ্বিতীয় কবিতাটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। আচ্ছা। সুনীল গঙ্গোপাধ্যায় তো আরেক ধরনের কবি। আমরা চেষ্টা করেছি একটু বিভিন্ন ধরনের কবিকে নিয়ে কাজ করতে। রবীন্দ্রনাথের পরে সুনীল গঙ্গোপাধ্যায় একেবারে অন্যরকম একটা স্বাদের কবিতা সকলের জন্য। সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি। 33 বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বৈষ্টমী হঠাৎ তার আগমনী গান থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভুক অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বৈষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমায় আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়েলগুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ফিকিরির মতো চৌধুরী বাড়ির গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মাঝে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদেই না হেসেছে। আমার দিকে ওরা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। আজ বাবা অন্ধ, কিছুই দেখা হয়নি আমাদের। সেই রয়ালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব কেউ আমায় ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল,
যেদিন ও আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন নাকি আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্যে প্রাণ হাতের মুঠোয় নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসারে তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখেনি বরুণা, এখনো তার বুকে যে শুধুই মাংসের গন্ধ। এখন সে যে অন্য নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। সত্যিই তো, ভালোবাসা এমন একটা জিনিস যার জন্য কিন্তু আমরা সবাই একসাথে ফিরে আসি, এক জায়গায় এক কেন্দ্রবিন্দুতে কিন্তু পৌঁছে যাই। তাই ভালোবাসার আরেক নামই কিন্তু অপর বাসাও আমরা বলতে পারি। আর এই ভালোবাসার টানে, শিকড়ের টানে, ভাষার টানে এই জলসা ঘরে আছে আমাদের সাথে। প্রথমেই আলাপ করে দিয়েছি ত্রিনাদি এবং দেবারতিদির সাথে। ত্রিনাদি কিন্তু আবৃত্তি প্রশিক্ষকের পাশাপাশি তিনি কিন্তু অধ্যাপিকাও বটে। তাই তার যে শিক্ষা বা কর্মজীবন, তিনি অধ্যাপিকা হিসেবে হিডারেল উইমেন্স কলেজে যিনি পড়ান, তো সেটাই আমরা ত্রিনাদির থেকে জেনে নেব। মিউজিক টিচার উনি। আমার পড়াশোনা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে, কারণ সঙ্গীত নিয়ে যখন পড়েছি তখন সেটা রবীন্দ্রভারতী থেকেই। তার আগে কলকাতা বিশ্ববিদ্যালয়, সেখান থেকেই আমার সকল পড়াশোনা, মাস্টার্স, এমফিল, পিএইচডি। সেটা করতে করতে আমি বর্তমানে শিক্ষকতার সাথে যুক্ত আছি হিরালাল মেমোরিয়াল মজুমদার ওমেন্স কলেজে মিউজিকে। এই সঙ্গীতের সাথে কিন্তু সাহিত্যের, অনেকে এই প্রশ্ন করতে পারে যে আপনি সঙ্গীতের শিক্ষিকা, তাহলে আপনি কিভাবে আর কি আবৃত্তির প্রশিক্ষক কি করে হয়ে উঠবেন। কিন্তু আমি একটা কথা বলি, সঙ্গীতের সাথে সাহিত্য কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত আছে, এটা আমি সকলকেই বলতে চাই। কারণ সঙ্গীত তখনই প্রাণ পায় যখন সেই সাহিত্য সঠিকভাবে সঠিক ভাব প্রকাশ করতে পারে। আপনি যদি শুধুই একটা সুর গুনগুন করে যান, সেখানে কোনো কথা না থাকে, তাহলে কিন্তু সেটা মানুষের মনে সেই দাগ কাটবে না। আমারও পরানো যাহা চাই তুমি তাই, এই কথাটার মধ্যে এতটা মাধুর্য আছে যে এটাকে সুর দেওয়া বা সেই সুরটাও আমাদের কানে এসে কিন্তু পাচ্ছে। ফলে এই দুটোই কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত। তো সাহিত্য চর্চার সাথে সঙ্গীত চর্চা এবং সঙ্গীতের সাথে সাহিত্য, এই ওতপ্রোতটা যেহেতু আছে, সেই কারণের জন্যই কিন্তু আমার এই প্রশিক্ষকে আসা, মানে প্রশিক্ষণ দিতে আমার আশা আর কি। খুবই সুন্দর একটা কথা বা খুব সুন্দর আঙ্গিকে উনি বললেন যে সাহিত্য যার সাথে কবিতা এবং সঙ্গীত দুটোই কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। সত্যিই তো তাই। কথা বা শব্দ এমন একটা বিষয় যেটা কিন্তু আমাদের কানে সর্বক্ষণ বাজে, সেটা সঙ্গীতের মাধ্যমেই হোক বা কবিতার মাধ্যমে হোক। ঠিক তেমনই ত্রিনাদি এই শিক্ষকতার সাথে সাথে তিনি যে আবৃত্তিও প্রশিক্ষণ করেন, তারই স্টুডেন্ট কিন্তু দেবারতিদি। দেবারতিদি বিভিন্ন বিদেশে, দেশে, বিভিন্ন জায়গায় তো উনি থেকেছেন, পাড়ি দিয়েছেন। এখন উনি বর্তমানে কলকাতাতেই আছেন। তাই দেবারতিদি কিন্তু এই এত কিছু দেশে বিদেশে থাকার সাথেও উনি কিন্তু আবৃত্তিকে খুব মনোযোগী হিসেবে নিজের মনোযোগ সহকারে শিখেছেন। দেবারতিদি, তোমার কাছে প্রশ্ন করছি, তুমি কবিতার পাশাপাশি আর কি কিছু করে থাকো যেটা তোমার ভালো লাগাকে আরও কিছুটা বাড়িয়ে দেয়? হ্যাঁ, কবিতার পাশাপাশি আমি সেলাই করতে ভালোবাসি, আমি এমব্রয়ডারি করি, আমি নিটিং করি, আমি ক্রোশিয়া করি, আমি কিছু অল্প আঁকাঝোঁকাও করি। এগুলোই আমার মানে এখন সময় কাটানোর একটা অবলম্বন। সুন্দর শাড়িতে কাজ করে, কাঁথা স্টিচের কাজ ভীষণ ভীষণ সুন্দর। মানে আমি এগুলো জানি, তাই জন্য বলছি। একটা মানুষের যে অনেকগুলো না সুপ্ত আর কি প্রতিভা থাকে, সবসময় তো সেই প্রতিভাগুলোকে আমরা সামনে তুলে ধরতে অনেকেই আমরা পারি না, কিন্তু থাকে সেই প্রতিভাগুলো। তো সেটাও খুব ভালো মতন করেন। এবং আজকে আমি যে গয়নাটা পরে রয়েছি সেটা কিন্তু দিদির হাতের বানানো, আমার নিজের দিদি যেটা পরে আছে সেটা। বাহ,
খুব খুব ভালো লাগলো। এত সুন্দর প্রতিভা, মানে সুপ্ত প্রতিভার সাথে সাথেও নিজ গুণে গুণসম্পন্না, যে বলা হয় না যে নারী হচ্ছে সর্বগুণ সম্পন্না, তো সেটা কিন্তু আমরা এখানে উদাহরণ হিসেবে দেবারতীদি এবং তৃণাদিকে কিন্তু পেয়ে গেছি। আবার আমরা কিন্তু কবিতায় ফিরে যাব। এবার আর একটা কবিতা শুনবো। এবার কি কবিতা শোনাচ্ছ? মেঘ বলল যাবি, শুভ দাশগুপ্ত। ওকে। মেঘ বলল যাবি, শুভ দাশগুপ্ত। মেঘ বলল যাবি, অনেক দূরে গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সেবন, গেলেই দেখতে পাবি, যাবি। জানালা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ, যাবি আমার সঙ্গে, যাবি। দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রি গেলেই সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি, যাবি আমার সঙ্গে, যাবি। শ্রাবণ মাসের একলা দুপুর, মেঘ বলল যাবি আমার সঙ্গে, যাবি। কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার, কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? মেঘ বলল দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরব, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরব, শান্ত নদীর বুকে আনব জলোচ্ছ্বাসের প্রেম, ইচ্ছে মতো বৃষ্টি হয়ে ভাঙব, ভেঙে পড়ব। এই মেয়ে তুই যাবি আমার সঙ্গে, যাবি? যাব না রে মেঘ, পারবো না যেতে, আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে, কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই, সীমার বাঁধন ডিঙিয়ে এক ছুটে পালাই, তখন আমি যাই। স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার একলা পাহাড়, সব কিছুকেই পাই। জাগরণের এই যে আমি কৃতদাসের মতো, জাগরণের এই যে আমি এবং আমার জীবন, কাজ অকাজের সুতোয় বোনা মুখোশ পরা জীবন। তবুরে মেঘ যাব, একদিন ঠিক তোরই সঙ্গে যাব, শ্রাবণ হাওয়ার নতুন রঙে যাব রে মেঘ, যাব। সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলেই যাব, পাগল হাওয়ার উতল ধারায় আমায় খুঁজে পাব, যাব রে মেঘ, যাব, যাব রে মেঘ, যাব, যাব রে মেঘ, যাব। অসম্ভব সুন্দর একটা উপস্থাপনার মাধ্যমে কিন্তু আমরা আবারও আরেকটা কবিতা শুনে নিলাম। মেঘ বলল যাবি, শুভ দাশগুপ্ত। সত্যি তো, মেঘ এত প্রলোভন করছে মেয়েটিকে, আর সে কিনা নিয়মের বাইরে যেতেই পারছে না। আর এই ছক ভাঙা জীবন কিন্তু আমরা কোনোভাবেই আশা করতে পারি না এই নিত্য নৈমিত্তিক ব্যস্ততার খাতিরে। এরপর আমরা আবার চলে যাব আর একটা কবিতা, ঠিক আছে? আমরা শুরু করেছিলাম রবি ঠাকুরকে দিয়ে, আমরা সেখানেই আবার ফিরে এসে রবি ঠাকুরের কবিতা দিয়ে শেষ করছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা, রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা, আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গোর মুখখানি ঘিরে মনে হলো কালো রঙে
একটা গভীর দূরত্ব খনিয়ে নিয়েছে নিজের চারপাশে। যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমায় করলে নমস্কার। সমাজ বিধির পথ গেল খুলে। আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার? সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার করা চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দু একটা জবাব, কোনোটার বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এইসব কথা। এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময়ে আঙুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, কিছু মনে করো না। সময় কোথা সময় নষ্ট করবার? আমাকে নামতে হবে পরের স্টেশনে। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনও। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্যি করে বলবে তো? আমি বললাম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধলো, আমাদের যেদিন গেছে তা কি একেবারেই গেছে? কিছু কি নেই বাকি? একটুকু চুপ করে রইলুম। তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। সে বললে, থাক যাও ওইদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে। আমি চললেন একা। বাহ, অসম্ভব একটা সুন্দর কবিতা দিয়ে আমরা মোটামুটি সকালের জলসায় শেষের দিকেই চলে এসেছি। এরপর একদম শেষ প্রান্তে এসে শেষ কবিতাও আমরা শুনে নিলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখার মাধ্যমে। আজ এই সকালের জলসা অনুষ্ঠানে কিন্তু আমরা 4টে কবিতা শুনলাম, যার মধ্যে ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ, শুভ দাশগুপ্ত এবং সুনীল গঙ্গোপাধ্যায়। এই 4 কবির অনবদ্য লেখা এবং অনবদ্য উপস্থাপনা কিন্তু সকালের জলসার আড্ডাকে ভীষণভাবে ভরিয়ে তুলেছে। আর এই আড্ডা আরও জমজমাট হবে প্রত্যেক দিন এই সকালের জলসার মাধ্যমে। সকালটা শুরু যদি সুন্দর হয়, শেষটা কিন্তু অবশ্যই, দিনের শেষটা কিন্তু অবশ্যই ভীষণভাবে সুন্দরই হবে। তাই সকালের জলসায় আপনাদের দর্শক বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠানটা আপনারা দেখলেন, আপনারা উপভোগ করলেন। সাথে তো ছিলেনই ত্রিনাদি এবং দেবারতীদি। আচ্ছা, আপনাদের এই অনুষ্ঠানে এসে কেমন লাগলো? কীরকম মনে হচ্ছে অনুষ্ঠান শেষের পর্বে আর কি? খুবই ভালো লাগলো এখানে অনুষ্ঠান করতে পেরে। আবারও ভবিষ্যতে করার অবশ্যই ইচ্ছা থাকলো। এইরকম ধরনের অনুষ্ঠানগুলো হলে তবেই তো শিল্প সত্তাটা বেরিয়ে আসবে এবং এই শিল্পীদের শিল্প সত্তা তবেই সবার কাছে পৌঁছবে। এই প্রতিভাগুলো যে এরকমভাবে পৌঁছচ্ছে সকলের কাছে, এটাতে আমি খুব খুশি। খুব সুন্দর একটা সকালের মাধ্যমে আমরা শেষ করছি সকালের জলসা অনুষ্ঠান। আর সব শেষে তাদের সম্মাননা পত্র দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। এটা হচ্ছে ত্রিনাদি এবং এটা হচ্ছে দেবারতীদির জন্য। সঙ্গে থাকছে 2টি পদক, আর এটি হচ্ছে দেবারতী, আর থাকছে মেমেন্টো। এবং তার সাথে 2টো গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। শেষ করলাম আজকের দিনের মতো সকালের জলসা অনুষ্ঠান। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। সকালে জলসা।